বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী তাদের পরিবার ওদের পরিবার যে লড়াইটা এটা হচ্ছে গুরু মাতা খুব কাছের শিষ্য এদের লড়াই। যদি কোনো জায়গায় সরকারের সদিচ্ছা না থাকে তাহলে এই ধরনের দুর্নীতি করাপশন কিংবা বেনিয়ম একেবারে ঘটতেই থাকবে। এই সরকারের আমলে যারা চাকরি পেলেন তারা অ্যাপ্লাই করলেন, তাদের ইন্টারভিউ হলো, রিটিন হলো, তারা চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন, তাদের জয়েনিং হলো, তারা বেতন পেলেন, দীর্ঘদিন বেতন তারা এনজয় করলেন। তারপরে হঠাৎ শোনা গেল যে যোগ্য অযোগ্য সেই ছেলেমেয়েদের পড়াবার কেউ নেই ক্লাসরুমে, আর শিক্ষকরা তারা এসে সবাই রাস্তায় ধর্ণা দিচ্ছেন, কেউ মার খাচ্ছেন। এই ধর্ণা দিতে দিতে কারুর প্রাণ চলে গেল, সেই ডেড বডি নিয়ে তারা মিছিল করছেন। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার পশ্চিমবঙ্গ আগে কোনো দিন দেখেনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। স্যার, প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে ইন্টারভিউর মাধ্যমে মুখপাত্র নির্বাচন, এর আগে এটা আমরা খুব একটা দেখিনি। যে কোনো দলের ক্ষেত্রে মুখপাত্র নির্বাচন মানে দলের যিনি নেতা বা নেত্রী থাকেন তারাই একেবারে সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্যে জানিয়ে দেন, কিন্তু এই বিষয়টা এটার কারণ বা কী উদ্দেশ্যে এটা করা? আপনি যেদিন চাকরি পেয়েছেন সেদিন কি ইন্টারভিউ ফেস করেছিলেন? অবশ্যই। তা আপনি যদি ইন্টারভিউ ফেস করেন, আজকে পেশাদারিত্ব সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিক। সবাই কংগ্রেস করেন, আমাদের কংগ্রেস কর্মী যারা আছেন তাদের মধ্যে কেউ ভালো লেখেন, কেউ ভালো বক্তৃতা দেন, কেউ পাবলিক মিটিংয়ে খুব ভালো স্পিকার, আবার কেউ টেবিলে বসে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি পারদর্শিতা দেখান। সেই পারদর্শিতা যার মধ্যে যেভাবে আছে সেটাকেই খুঁজে বার করার দায়িত্বই হচ্ছে মিডিয়া ডিপার্টমেন্টের, এবং মিডিয়া ডিপার্টমেন্ট সেই কাজটি করছেন। সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া ডিপার্টমেন্ট যে আছে এবং রাজ্য কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্ট, এদের যৌথ প্রয়াসে এখানে এই প্রতিভার সন্ধানে যারা কংগ্রেসের কণ্ঠস্বর হবেন, কংগ্রেসের আওয়াজ হবেন, সেই সমস্ত নতুন ছেলেমেয়েরা, এমনকি যাদের বয়স হয়ে গেছেন তারাও এসছেন। তার কারণ হচ্ছে যে নতুন ভাবনা, নতুন নলেজ এবং সমাজ জীবনের সঙ্গে রাজনৈতিক জীবনের সমন্বয়ের মধ্যে দিয়ে একজন কর্মী নিজের কি উপলব্ধি সেটাকে বিশ্লেষণ করার যে পদ্ধতি, সেই আপডেট নলেজ নিয়ে তারা সবাই এই যে ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করছেন। এবার এটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক হতে পারেন, অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় কংগ্রেস মনে করে যে দেশে গণতন্ত্র আছে কিনা, যে দল শাসন ক্ষমতায় আছে সে গণতন্ত্র রক্ষা করছে কিনা, এই কথাটা বাইরে আমরা বলছি, কিন্তু আমার দলের ভেতরে গণতন্ত্র কতটা আছে এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই দলের ভেতরে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বলতে যাবেন, কে পাড়ার স্ট্রিট কর্নারে বলবেন, এগুলো যারা আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন কর্মপদ্ধতির মধ্যে দিয়ে পোস্টার লাগাচ্ছেন, এলাকায় একাই কংগ্রেসের ঝান্ডাটা ধরে লড়াই করছেন, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, তারা তো থাকবেনই। তা বাদে নতুন ছেলেমেয়ে যারা হয়তো পোস্টার লাগাবেন না কিন্তু কংগ্রেসের জন্য অনেক বেশি লড়াই করবেন, সেই সমস্ত ছেলেমেয়েরাও আসতে চান। আবার যারা পোস্টার লাগান তারাও আসছেন, তারাও বলছেন। এখানে নেতা থেকে কর্মী সবাই কিন্তু একই জায়গায় পার্টিসিপেট করছেন। এটাই তো গণতান্ত্রিক ব্যবস্থার একটা বিউটি। এবং 1952 সালে স্বাধীনতার পর প্রথম যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে প্রত্যেকে অংশগ্রহণ করেন এবং নির্বাচনের মধ্যে দিয়ে যাতে প্রধানমন্ত্রী ঠিক হয়, জওহরলাল নেহেরু সেদিনের সেই সিদ্ধান্ত আজও ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে অটুট রেখেছে। যারা আমাদের কাছে আগের প্যানেলিস্ট ছিলেন, আগের স্পোক্সপারসন ছিলেন, তারা তো আছেন, তা বাদে নতুন প্রজন্মকে তো আহ্বান করতে হবে। যারা রাজনীতিতে এসছেন, যারা কাজ শুরু করেছেন, তাদের মধ্যে যে যেটা করতে পারেন সেটাই আমরা গ্রহণ করি। কেউ সোশ্যাল মিডিয়া ভালো করে করেন,
কেউ দেখবেন মিডিয়া ডিপার্টমেন্ট করে, কেউ আবার খুব অর্গানাইজেশন করতে ভালো লাগে। আমাদের মূল কাঠামোটা হচ্ছে অর্গানাইজেশন, সংগঠন, এবং সেই সংগঠনে আমরা যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে বুথ, অঞ্চল, ব্লক, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনারা জানেন যে একটি মানুষ, তার যেমন মস্তিষ্ক সঠিক রাখা প্রয়োজন, কারণ মস্তিষ্ক সব কিছু চালনা করে, কিন্তু তার হাতও দরকার হয়, পাও দরকার হয়, তার দু চোখ দরকার হয় কথা বলার জন্য, তার জিভ এবং মুখও দরকার হয়। ঠিক তেমনিভাবে একটি পার্টির কণ্ঠস্বর হওয়ার জন্য, পার্টির জন্য বলার জন্য যদি আমরা কোনো জায়গায় পেশাদারিত্বটাকে গ্রহণ করি, অন্যায় কোথায়? এ তো বিজ্ঞান। এখন মুহূর্তের মধ্যে আপনি মোবাইল খুলে সারা দুনিয়াকে আপনি ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে আপনি দেখতে পান। কোনোটা ঠিক হয়, কোনোটা বেঠিক হয়, কিন্তু বিজ্ঞানের যে সভ্যতা, আবার বিজ্ঞানের যে আশীর্বাদ এবং অভিশাপ, এই দুটোকেই আপনাকে গ্রহণ করতে হয়। কিন্তু আপনারা জেনে রাখবেন যে যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন রাজনৈতিক মিছিল, মিটিং, পার্টি অফিসে বসা এবং বিভিন্ন কর্মকাণ্ড, ভোটার লিস্ট থেকে শুরু করে সব কিছুর মধ্যে কাজ করেন, তাদের মধ্যেও প্রতিভা আছেন যারা এসছেন। পঞ্চায়েতের প্রধান তিনি এসছেন সিতাই থেকে, আমরা অবাক হয়ে যাচ্ছি। তিনি বললেন, আমি নিজেই তো বক্তৃতা দিয়ে নির্বাচনে জিতেছি, অনেককে জিতিয়েছি, আমি পাড়ার মোড়ে বক্তৃতা দিই। আজকাল তো বিভিন্ন চ্যানেলের তাদের বিভিন্ন জেলাতে তাদের স্টুডিও হয়েছে, আগে তো কলকাতা ছাড়া ছিল না। তো আজকে বহু ছেলেমেয়েরা নতুনভাবে, আপনারা বুম নিয়ে এবং ক্যামেরা নিয়ে পৌঁছে যান, আপনাদের কাছে তাদের কথা বলার ধরন, তাদের পদ্ধতি, প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেক বছর মানুষ রিকনস্টিটিউট করে, সেটাই একটা পদ্ধতি। সুযোগটা পায় বা নতুনরা যাতে সুযোগ পায়। প্রত্যেক, আমরা চাই যে নতুনভাবে কোনো জিনিস সবার মধ্যে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলুক। কারণ আমার দলেই যদি গণতন্ত্র না থাকে, বাইরে গণতন্ত্র নেই বা গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য সঠিক হয় না। স্যার, অন্য প্রসঙ্গে যাব। এই যে একাধিক দুর্নীতি সামনে আসছে প্রাইমারির ক্ষেত্রে, এই যে 26,000-এ আমরা দেখলাম এসএসসির তাদের চাকরি একেবারে চলে গেল, এবং 32,000-এ মামলা চলছে। ইডির চার্জশিটে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম, 15 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। কি বলবেন? প্রথমে আমরা দেখেছিলাম এসএসসির ক্ষেত্রে শিক্ষামন্ত্রী, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কারামন্ত্রী। আপনাকে আজ একটা কথা বলি, যদি আপনি আপনার প্রশাসনিক ক্ষেত্রে কিংবা আপনারা যে পদ্ধতিতে কোনো একটি রাজনৈতিক দল তার সরকার পরিচালনা করে, কারণ রাজনৈতিক দলই তো নির্বাচনের মধ্যে দিয়ে তারা যদি বেশি আসন পান তারা সরকার তৈরি করেন, সেইভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার আজকে তারা দেশ চালাচ্ছেন, কেউ রাজ্য চালাচ্ছেন। আপনারা আজকে আমাকে বলুন তো, যদি কোনো জায়গায় সরকারের সদিচ্ছা না থাকে, তাহলে এই ধরনের দুর্নীতি, করাপশান কিংবা বেনিয়ম একেবারে ঘটতেই থাকবে। সরকারের উচিত ছিল শিক্ষা দপ্তরের যে দুর্নীতি, শিক্ষামন্ত্রী জেলে গেলেন, প্রায় পুরো শিক্ষা দপ্তরটা জেলে গেল, এখান থেকেই সরকারের শিক্ষা নেওয়া যে না, আমাদের এই রকম একটা বিপর্যয় হয়েছে, এখন আমরা চেষ্টা করব যাতে আর এই অঘটন না হয়। কিন্তু আমরা দেখলাম একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ঘটতে লাগলো, স্বাস্থ্য দপ্তরে, শিক্ষা দপ্তরে, কোথাও কিন্তু সরকার এখান থেকে কোনো শিক্ষা নিলেন না। উল্টে এই সরকারের আমলে যারা চাকরি পেলেন, যারা অ্যাডভার্টাইজমেন্ট হলো, তারা অ্যাপ্লাই করলেন, তাদের ইন্টারভিউ হলো, রিটিন হলো, তারা চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন, তাদের জয়েনিং হলো, তারা বেতন পেলেন, দীর্ঘদিন বেতন তারা এনজয় করলেন। তারপরে হঠাৎ শোনা গেল যে যোগ্য অযোগ্য, এবং তাদের চাকরি সবার চলে গেল। যারা নতুন প্রজন্মদের শিক্ষাদানের মধ্যে দিয়ে দেশের সম্পদ বাড়াতেন, অর্থাৎ হিউম্যান রিসোর্স,
যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারাই তো আগামী দিনে দেশের সম্পদ হবেন, সেই সম্পদ হতেন। আমরা দেখলাম যে সেই ছেলেমেয়েদের পড়াবার কেউ নেই ক্লাসরুমে, আর শিক্ষকরা তারা এসে সবাই রাস্তায় ধর্ণা দিচ্ছেন, কেউ মার খাচ্ছেন। এই ধর্ণা দিতে দিতে কারুর প্রাণ চলে গেল, সেই ডেড বডি নিয়ে তারা মিছিল করছেন। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার পশ্চিমবঙ্গ আগে কোনো দিন দেখেনি। একটি সরকার থাকবে, একটি সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিতবে, একটি সরকার আবার জিতবে, আবার এক সময় নির্বাচনে হেরে সেই সরকার চলে যাবে, নতুন সরকার আসবে। এগুলো একটা গণতান্ত্রিক ব্যবস্থার হচ্ছে প্রধান দিক। কিন্তু এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কিংবা অব্যবস্থা, এর ওপরে যে কালির দাগ পড়ল, এই কালির দাগ আপনি বাংলার সামাজিক জীবন থেকে কিভাবে কালির দাগটাকে ওঠাবেন? যে ছেলেমেয়েরা এখানে পড়ছেন, যে ছেলেমেয়েরা টিচারি করতেন, তাদের প্রতি মানুষের আর আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা কিছু নেই। কারণ যারাই স্কুলে চাকরি করেন, আপনার মনে প্রথম সন্দেহ হবে কোন সময় চাকরি পেয়েছিল, এও কি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত। এই রকম একটা এমন অনাস্থার বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে বাংলায়, যে আগামী প্রজন্ম এর জন্য সাফার করবে। আমি মনে করি যে এটা সম্পূর্ণই বর্তমান যে রাজ্য সরকার, তাদের গাফিলতি, এবং তারা এই সমস্ত দুর্নীতিকে দেখেও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অর্থাৎ সরকার এই দুর্নীতির সঙ্গে যে যুক্ত আছে, এটা কিন্তু আর বলে কাউকে বোঝানোর প্রয়োজন নেই। তার কারণ সবাই বুঝছেন, সবাই জানছেন এত বড় সংগঠিত অপরাধ হয়ে গেল, অথচ কেউ কোথাও কিছু জানেন না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখানে ডেমোক্রেসিতে ভালো হোক খারাপ হোক, সব থেকে বড় গুণ হচ্ছে বা বড় দোষ হচ্ছে, নাম্বার যার কাছে আছে তিনিই কিন্তু চালিকা শক্তি। সেই চালিকা শক্তির জন্যই আজকে এই সরকার চলছে। স্যার, যেটা আপনি বলছিলেন, এই যে যারা যোগ্য আদতে, এবং সমাজে যে শিক্ষকদের ওপর একটা তাদের প্রতি একটা যে অনাস্থা তৈরি হচ্ছে, যারা আগামী দিনে শিক্ষক হতে চাইবে, তারা কি আদেও আর শিক্ষক হতে চাইবে? কারণ এই যে বারংবার সমাজে মেরুদণ্ড আমরা যাদেরকে বলি শিক্ষক, তারাই কোথাও গিয়ে আজকের অসম্মানের মধ্যে পড়ছে, বিশেষ করে এই 26,000-এর চাকরি চলে যাওয়ার পর। দেখুন, কোনো একটা ঘটনার মধ্যে দিয়ে সামগ্রিকভাবে সেই প্রফেশনটাকে, সেই পেশাটাকে যদি আপনি ভাবেন যে সেই পেশায় কেউ আসতে চাইবেন না, একেবারে নয়। বহু মেধাবী ছাত্রছাত্রী আছেন যারা হয়তো তিনি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারতেন, চান্সও পেতে পারতেন, তিনি হয়তো ডাক্তারি পড়ার চান্স পেতে পারতেন, তিনি বড় লয়ার হতে পারতেন, অনেক টাকা তার বেতন হতো, কিন্তু তারা পড়াতে ভালোবাসে। এই যে পার্সোনালি এক একজন ছাত্রছাত্রী তারা জীবন যখন শুরু করেন, কেউ ডাক্তার হব বলে শুরু করেন, কেউ আইনজীবী হব বলে শুরু করেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টেকনিশিয়ান, কেউ সায়েন্টিস্ট, আবার কেউ ভাবেন যে না আমি এগ্রিকালচার নিয়ে পড়ব। ইদানিংকালে তো ভাবা যায়, এক সময় তো ভাবা যেত না, কৃষক হব, এগ্রিকালচারিস্ট হব। এই যে ভাবনা, সেই রকমই আমি পড়াবো মানে আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, সায়েন্টিস্ট, আমি সবার থেকে উপরে থাকব। কারণ কোথা থেকে কাল্টিভেট হচ্ছে? টিচারের কাছ থেকে। তো তিনি পড়াচ্ছেন বলে ওইখান থেকেই ভালো রেজাল্ট হচ্ছে এবং তারা ভালো জায়গায় যাচ্ছে। এইবার আপনি যদি টাকার মানদণ্ডে দেখেন, তাহলে অনেকে অনেক রকম ভাবতে পারে। এখন তো টিচারদের পে স্কেল খুবই ভালো, যদিও পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থায় যে বদনাম হয়েছে কিংবা যে কালির দাগ লেগেছে, তারপরেও আমি মনে করি এ বাংলা তো শুধু এই করাপশনের বাংলা নয়, এ বাংলার ঐতিহ্য আছে, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা নেতাজির বাংলা, এ বাংলা অমর্ত্য সেনের বাংলা, এ বাংলা বিবেকানন্দের বাংলা। এ বাংলায় বহু শিক্ষক আছেন যারা পড়ান, টিউশন করেন না। বহু ডাক্তার যেমন আছেন প্রাইভেট প্র্যাকটিস করেন না, তেমনি বহু টিচার আছেন। আর এ বাংলায় বহু এমন টিচার আছেন যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে থেকেও রিটায়ারমেন্টের পর কিংবা
ওই প্রফেশনে থাকাকালীন তারা গিয়ে পার্ট টাইম পড়ান। অনেক অর্থনীতিবিদ আছেন যারা এইভাবেই পড়ান। তো আমি সামগ্রিকভাবে মনে করি বাংলার ঐতিহ্য তো কোনো একটা সামগ্রিক কিছু দুর্নীতি, কিছু স্বজন পোষণ, কিছু অব্যবস্থা, কিছু এমন ঘটনা যা বাংলার সমস্ত দিককে অন্ধকারে ঠেলে দিয়েছে। তারপরেও বাংলার আগামী প্রজন্ম যারা, তারা নিশ্চিতভাবে বিশ্লেষণ করবেন, বিচার করবেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে না, এ বাংলা হিত গৌরবকে পুনরুদ্ধার করতে হবে। এ বাংলার যে সমস্ত ভালো কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো কোনো অংশে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের থেকে কম নয়। আপনি ভাবুন যাদবপুর মেধা উৎকর্ষতায় বিশ্বের দরবারে প্রতিযোগিতায় নিজেদের জায়গা করে নেয়। তো সেই যাদবপুরের ছাত্র ছাত্রী খুন হচ্ছে, এটা দুর্ভাগ্যের বিষয়। কিন্তু এটাও তো আমাদের ভাবতে হবে এই পশ্চিমবাংলার মাটিতে যে আমরা যারা রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন, সাধারণ মানুষ যারা, তাদেরও তো আজকে প্রতিবাদ করতে হবে। তারাও চুপ করে থাকবেন কেন? এই দিকটাও কিন্তু দেখা প্রয়োজন আছে। স্যার, এই যে এসএসসির ক্ষেত্রে প্রায় 9 বছর পর আবার একটা পরীক্ষা হলো, কি মনে করছেন যে এই পরীক্ষাটা কি স্বচ্ছভাবে হয়েছে? কারণ নানান আমরা বিষয়ে দেখেছি, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অভিষেক ব্যানার্জি নাকি ফাঁস করিয়েছে সেই প্রশ্ন উত্তর। আমি এগুলোর ব্যাপার জানি না। তার কারণ আমার মনে হয় যে বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রী, তাদের পরিবার, ওদের পরিবার যে লড়াইটা, এটা হচ্ছে গুরু মাতা আর খুব কাছের শিষ্য, এদের লড়াই। এই ম্যায় তুতে আমি যেতে রাজি নয়। আমি মুখ্যমন্ত্রীকে সরাতে চাই, দলের কথা কিছু বলছি না। আমি তো মনে করি সামগ্রিকভাবে নবান্ন থেকে যে ডাইরেকশান আসছে, সেই ডাইরেকশান আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন। অর্থাৎ এই সরকারকে পরিবর্তন করা দরকার। এর বাইরে তো আর অন্য কিছু নয়, এর বাইরে আর অন্য কিছু নয়।